দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য ঠিক করেছি সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে একটি মহামারীর মধ্যে পৃথিবী প্রায় 2 বছর ধরে আছে এবং বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু সেই মহামারী থেকে একরকম উত্তরণ ঘটেছে, এমন একটি ভাবনা তৈরি হয়েছে। আমরা মূলত এই বিষয়টিতে জোর দিয়ে কথা বলতে চাই, যে এই জন্যই আমরা টপিকটি ঠিক করেছি মহামারীর শেষ কোথায়। এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন রোগতত্ত্ববিদ ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন। ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো চলুন কথা বলি ডক্টর জাকির হোসেনের সাথে। ডক্টর জাকির, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। যেটি দিয়ে শুরু করলাম যে আমরা যদি অতীতের মহামারীগুলোর যদি ইতিহাস আমরা দেখি, আমরা দেখেছি যে সেগুলি কম বেশি 1.5 থেকে 2 বছরের মধ্যে সেগুলো থেকে পৃথিবী উত্তরণ পেয়েছে, সেটি ভ্যাকসিনের কারণেই হোক কিংবা হার্ড ইমিউনিটি কিংবা ন্যাচারাল অ্যান্টিবডির কারণেই হোক। তো করোনার ক্ষেত্রে সেই শেষ কথাটি বলার সময় কি এসেছে? আর যদি না এসে থাকে তাহলে কতদিন অপেক্ষা করতে হবে? আমি প্রথম ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। এর আগে যে আপনার ফ্লু ভাইরাসটা 1918 থেকে 20 সাল পর্যন্ত বিশ্বব্যাপী যে অতিমারি করেছিল, সেখানে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিলেন, কেউ কেউ বলছেন 10 কোটি মানুষ। সেটা 2 বছর ছিল, কিন্তু ওই সময় কোনো টিকা ছিল না। মানুষ শুধু মুখোশ পরে এবং অন্যান্য ব্যবস্থা করে রোগ নিয়ন্ত্রণ করেছে 2 বছরের মধ্যে। তবে এর মধ্যে সম্ভবত সবাই প্রতিরোধ শক্তি তৈরি হওয়ার পরে তারপর ওটা নির্মূল হয়নি, এখনো সেটা হয়। তবে সেটা কিন্তু এটা এন্ডেমিক, যেটা আমরা বলি, স্থানিক রোগ হয়ে গেছে। আর সার্স CoV-1 যেটা এর আগে হয়েছিল 2003-4 সালে, ওটাও 1.5-2 বছর ছিল, অতখানি মারাত্মক ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো এই ভাইরাসটা কিন্তু 2004-এর পর আর পাওয়া যাচ্ছে না। এবং এটা বলা যাবে না যে আপনার সার্স CoV বা CoV-2 এটা ওইটার থেকে এসে, এটা কিন্তু না, এটা নতুন একটা ভাইরাস। তো ওটা যেহেতু 1.5 বছর মধ্যে ছিল, এইটা আমরা ঠিক এই মুহূর্তে বলাটা একটু কঠিন। তবে বলা যে যাবে না তা না। এখন পৃথিবীব্যাপী কিন্তু এই রোগটা আপনার COVID-19 আস্তে আস্তে কিন্তু কমছে, সারা পৃথিবীতে কমছে। বিশেষ করে ওই সমস্ত দেশে যেখানে টিকা গ্রহণের হার 72% উপরে, সেখানে 2-1টা দেশ ছাড়া। আপনার সিঙ্গাপুরে যেমন 82% মানুষ টিকা পেয়েছে, পরিপূর্ণ টিকা। আপনার রিপাবলিক অফ কোরিয়া, দক্ষিণ কোরিয়াতে প্রায় 70% টিকা পেয়েছে। বেলজিয়ামে প্রায় 74% মানুষ টিকা পেয়েছে। এই 3টা দেশ ছাড়া বাকি 72 উপরে ভাগের উপরে যারা পরিপূর্ণ টিকা পেয়েছেন, ওই সমস্ত দেশে কিন্তু কমে যাচ্ছে। এমনকি কোনো দেশে আপনার যুক্তরাষ্ট্রে বহু চেষ্টা চরিত্র করে কিন্তু 58% উপরে উঠানো যাচ্ছে না টিকা নেওয়াটা, তারপরে সেখানেও কিছুটা কমছে। অপরদিকে আপনার যুক্তরাজ্যে প্রায় 68% মানুষের টিকা দেওয়া হয়েছে পরিপূর্ণ, কিন্তু সেখানে কমছে না। রাশিয়াতে 33% টিকা নিয়েছে, সেখানে কমছে না। আপনার এরকম জার্মানিতে প্রায় 68% মানুষ টিকা নিয়েছে, সেখানে কমছে না। অন্যদিকে যেটা আপনার ইরানে 35% মানুষ টিকা নিয়েছে, ইন্দোনেশিয়ায় 25% মানুষ টিকা নিয়েছে, ভারতে 22% মানুষ টিকা নিয়েছে, পাকিস্তানে 19% নিয়েছে, এবং আমাদের বাংলাদেশে 12% এবং এই 28 তারিখ ইনশাল্লাহ 16% মানুষ পরিপূর্ণ টিকা প্রাপ্ত হবে। এই সমস্ত দেশে কিন্তু রোগটা কমে যাচ্ছে, ক্রমাগত কমে যাচ্ছে। সামগ্রিকভাবে বলা যায় রোগটা কমে যাচ্ছে। কিন্তু ডক্টর জাকির, একটু থামাই আপনাকে আলোচনাটা। আপনি যে দেশগুলোর নাম নিলেন, সবচেয়ে কম যে সংখ্যাটি বলুন সেটি কিন্তু বাংলাদেশের, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যে কটি দেশের মধ্যে সবচেয়ে কম টিকা ডিস্ট্রিবিউশন হয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। সেক্ষেত্রে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, এদের চেয়ে তো করোনা থেকে বের হতে আমাদের সময়টা লম্বা লাগবে কি না? না, মনে হয় না। 2টা কারণে বলবো আমি, বা 3টা কারণে। একটা হলো যে সারা পৃথিবীব্যাপী কিন্তু সার্স CoV-2 এর প্রকোপ কমে যাচ্ছে, এবং যে কারণে COVID-19 সেটা কমে যাচ্ছে। যেটা আমি বললাম যে অনেক দেশে কিন্তু একেবারে 72% টিকা পাওয়ার পর্যন্ত অপেক্ষা করে, তার আগে কিন্তু এটা কমছে 2-3টা দেশ ছাড়া। তো বাংলাদেশে কমার একটা বড় কারণ কিন্তু টিকা না, সেটা হলো আমাদের ধারণা
যে বাংলাদেশে সংক্রমণ হয়েছে, আমাদের অগোচরেই সংক্রমণ হয়েছে, মানুষের মধ্যে প্রতিরোধ শক্তি তৈরি হয়েছে। আরেকটা কথা, যে দ্বিতীয় কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে সার্সের যে 30টা করোনা ভাইরাসের 30টা স্ট্রেইন আছে, তার 7টা মানুষের মধ্যে সংক্রমণ করে এবং 4টা কিন্তু সারা পৃথিবীব্যাপী শীতকালে যে সর্দি কাশি জ্বর হয় তার 30 ভাগ কারণ কিন্তু ওই 4টা সার্স 4টা করোনা ভাইরাস স্ট্রেন, যারা 2229 বলি আমরা, NL 63, OC 43 এবং HQ1, এই চারটা মানুষের মধ্যে করে এবং আমাদের দেশেও সম্ভবত করে। আমরা যদি এটা পরীক্ষা নিরীক্ষা করি, সারা পৃথিবীব্যাপী হচ্ছে। ওইটার ফলে যে প্রতিরোধ শক্তি তৈরি হয় সেটা কিন্তু, যেহেতু করোনা ভাইরাস, এটা যে কোনো করোনা ভাইরাসের মধ্যে কিছুটা হলেও প্রতিরোধ শক্তি তৈরি করে। তো আমাদের তত্ত্ববিদ হিসেবে আমার ধারণা এই ধরনের কিছু কাজ হয়তো হচ্ছে ভিতরে আমাদের অগোচরে। আর একটা হলো, যখন এই ভাইরাসগুলো একটা শরীর ঢোকে ওই মুহূর্তে কিন্তু আরেকটা করোনা ভাইরাস ঢুকতে পারে না, যেটাকে আমরা বলি ভাইরাল ইন্টারফেয়ারেন্স। ওটাও হয়তো আমাদের এই আগামী দিনগুলোতে আপনারা দেখবেন সর্দি কাশি জ্বর বেড়ে যাচ্ছে, ওই সময় এই ভাইরাসটা আপনার SARS-CoV-2 আমাদের শরীরে ঢোকার সম্ভাবনাটা। তার মানে আপনি ন্যাচারাল অ্যান্টিবডি যেটি আমরা হার্ড ইমিউনিটির মাধ্যমে অর্জন করেছি সেটি হয়তো আমাদেরকে একটি সুরক্ষা দিচ্ছে, এমনটাই তো বলতে চাইছেন, তাই তো? এটাই বলতে যাচ্ছে। তো এখানে আপনি যদি হার্ড ইমিউনিটির কথা বলেছেন, হার্ড ইমিউনিটির একটা হিসাব আছে, ওটা হলো আমরা বলি বেসিক রিপ্রোডাকশন রেট, অর্থাৎ একজন মানুষ কতজনকে সংক্রমণ করে বা যারা সংক্রমিত হয়েছে ওরা আবার কতজনকে সংক্রমণ করে। তো আপনার ডেল্টা ভেরিয়েন্টের কথা বলা হচ্ছে যে এটা আসলে অনেক বেশি। আপনার বেসিক রিপ্রোডাকশন রেট নাম্বার, বেসিক রিপ্রোডাকশন নাম্বার হলো 3 থেকে 5। তো অর্থাৎ একজন মানুষ 3 জনকে বা 5 জনকে করে, আবার 5 জন মানুষ আবার 5 জনকে করে ছড়ায়। কিন্তু ছড়ানোর ফলে হয় কি, সংক্রমিত হয়ে কিন্তু আসলে প্রতিরোধ শক্তি তৈরি হয়। এবং আসলে বাংলাদেশের মৃত্যু হার কত? 100 জন যদি সংক্রমিত হয় 1.7 জন মারা গেছে। আমেরিকাতে হয়তো 1.6 জন মারা গেছে 100 জনের মধ্যে। সবচেয়ে বেশি মারা গেছে দক্ষিণ আমেরিকাতে, প্রায় আপনার 2.3 জন মারা গেছে 100 জনের মধ্যে। তো এইভাবে সংক্রমণ হয়ে নিশ্চয়ই ভারতে দেখা গিয়েছিল মে মাসে, তারা বলছিল 55% মানুষ কিন্তু সংক্রমিত হয়ে গেছে গত মে মাসে। আমাদের দেশে এই ধরনের কোনো জরিপ, মানে সঠিক নির্ভুল পদ্ধতির জরিপ কিন্তু হয়নি। আমরা ধারণা করছি আমাদের দেশেও অত 60-70% মানুষ। না, কিন্তু এক্ষেত্রে যদি এই যে এখন যে প্রাকৃতিক অ্যান্টিবডি বাংলাদেশের মানুষের শরীরে কিংবা বিশ্বের বিভিন্ন মানুষের শরীরে তৈরি হয়েছে, একটি নতুন আরও ডেডলি যদি একটি ভ্যারিয়েন্ট চলে আসে, তখন তো আসলে এই সুরক্ষা ভেঙে পড়বে এবং সেটি কত দ্রুত ভেঙে পড়বে এটিও এখনো আসলে বলা যাচ্ছে না। এই বিষয়টা যদি একটু বলতেন। ভাইরাসের আপনার যে রূপান্তর ঘটানোর যে ক্ষমতা, সেটা কিন্তু এটা একেবারে সীমাহীন না। এখন আমরা ধারণা করছি ডেল্টা আপনার বিভিন্ন ধরনের আপনার আলফা থেকে নিয়ে ডেল্টা পর্যন্ত এসছে, এবং ডেল্টার থেকে যে পরিবর্তন সেটা বড়জোর একবার বা দুবার হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। কারণ ডেল্টা কারণ করোনা আপনার SARS-CoV-2 তার যত ট্রিক আছে, যত কৌশল আছে তার ভিতরে রূপান্তরের মাধ্যমে সেটা ব্যবহার করেছে, প্রয়োগ করেছে, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সীমিত হয়ে পড়ছে। দ্বিতীয় কথা হলো, যে কোনো রোগের যে জীবাণু সেটা চেষ্টা করে যে সংক্রমিতকে না মেরে ফেলে জীবিত রেখে সে নিজেও যাতে করে জীবিত থাকতে পারে। কারণ আমার মধ্যে যদি সংক্রমণ করায়, আমার যদি মৃত্যু হয়, তাহলে কিন্তু ওই ভাইরাসটা কিন্তু আমার মধ্যে মৃত্যু হচ্ছে। এটা কিন্তু ভাইরাস আমাদের যে আমরা যে রোগ তত্ত্ব জানি সেটা বলে না। তারা চেষ্টা করে নিজের টিকে থাকার জন্য, যারা সংক্রমিত থাকে টিকে থাকার জন্য। সেটাও কিন্তু একটা কাজ করছে ক্রমাগতভাবে। সুতরাং এটা এই আপনার এই প্রক্রিয়াগুলো আসলে দিন দিন দেখাবে যে ওই যে যেটা আমি এন্ডেমিসিটি বলছিলাম, যে এটা স্থানিক একটা রোগ হিসেবে দেখা দেবে। খুব মৃত্যু খুব একটা ঘটবে না, কিন্তু সংক্রমণ হয়তো অনেক হবে। এবং মৃত্যু যদি না ঘটে আমাদের কিন্তু এটা নিয়ে কোনো শঙ্কিত হবার, চিন্তিত হওয়ার কিছু নাই। সংক্রমণ সর্দি কাশি জ্বর নিয়ে আমরা কেউ চিন্তা করি না, তাই না? আর আরেকটা কথা এখানে বলি যে যুক্তরাষ্ট্রের একটা হিসাব আছে, সেটা হলো যে আপনার বিশেষ করে শিশুদের মধ্যে এইটার কিন্তু অনেক সংক্রমণের হার অনেক কম। আপনার যুক্তরাষ্ট্রে সংক্রমণ হচ্ছে 14% মানুষের মধ্যে সংক্রমণ হয়েছে এবং 1.7 মানুষ মারা যাচ্ছে। কিন্তু শিশুদের মধ্যে প্রতি 1 লক্ষ সংক্রমিত শিশুর মধ্যে 1 জন মারা যাচ্ছে। কিন্তু সংক্রমিত হয়ে তাদের কিন্তু প্রতিরোধ শক্তি তৈরি হচ্ছে। তো ক্রমাগতভাবে এইভাবে আসলে সংক্রমণ হয়ে হয়ে একটা প্রতিরোধ শক্তি তৈরি হচ্ছে। এবং আরেকদিকে ভাইরাসের চেষ্টা করছে যাতে করে সংক্রমিতকে মৃত্যুর দিকে ফেলে না দিতে হয়, সে যাতে নিজের
কি থাকতে পারে এন্ডেমিক রোগ হিসেবে, জি সেদিকেই আজকে কাজ করছে। কিন্তু আমরা যদি দেশের স্বাস্থ্য ব্যবস্থার অভিজ্ঞতার জায়গা থেকে বলি, যেহেতু মহামারীর শেষ আমরা বলছি, শেষ খুঁজতে চাইছি, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ এই প্রথম একটি মহামারীর অভিজ্ঞতা অর্জন করলো স্বাস্থ্য ব্যবস্থা। এই অভিজ্ঞতাটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং এই অভিজ্ঞতা সামনের দিনে আমাদেরকে কিভাবে কাজে লাগতে পারে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি এই এক প্রশ্ন করার জন্য। আসলে আমাদের বাংলাদেশের যে অবকাঠামো আছে রোগ নিয়ন্ত্রণের, সেখানে একটু আলোচনা করি নাই। বর্তমানে সংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য একটি পরিচালকের পদ আছে, যে নিয়ন্ত্রণমূলক কাজ করে। আর চিকিৎসার জন্য তো অবশ্যই আমাদের চিকিৎসার অবকাঠামো আছে, হাসপাতাল আছে, বিভিন্ন বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ক্ষমতা সম্পন্ন হাসপাতাল আছে। এবং সেখানে কোভিড-19 রোগীদের যদিও এর কোনো আপনার খুব নির্দিষ্ট কোনো চিকিৎসা ব্যবস্থা নাই, কিন্তু রোগের অবস্থা দেখে চিকিৎসা করার মতো ব্যবস্থা আমাদের দেশে আছে। আর এর সাথে সাথে যে রোগ যে পরিবীক্ষণ বলি আমরা, সার্ভেলেন্স, সেটার জন্য আমরা সবাই জানি আইডিসিআর আছে। এবং আপনার প্রাথমিক স্তরে আমাদের যে স্বাস্থ্য সহকারী আছেন, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছেন, তারা একদম একদম প্রান্তিক পর্যায়ে কাজ করেন। এখান থেকে আপনার জনস্বাস্থ্য সম্পর্কিত যে কার্যক্রমগুলো সেগুলো পরিচালিত হয়। কিন্তু সমস্যা হলো কয়েকটা। একটা হলো আমাদের বাংলাদেশের যে জনবল, স্বাস্থ্য সম্পর্কিত জনবল, এটা কিন্তু যথেষ্ট না। আমি একটা হিসাব দেই, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পরামর্শ হলো, যদি শিশু মাতৃ মৃত্যু বা মাতৃ স্বাস্থ্য যদি উন্নত করতে হয়, তাহলে প্রতি 1000 জন জনগণের জন্য 1.28 জন স্বাস্থ্য সেবী থাকতে হবে। তার মধ্যে 1 জন চিকিৎসক, 3 জন সেবিকা এবং 5 জন প্যারামেডিক। আমাদের দেশে কিন্তু ঠিক উল্টো, আপনার 2-3 জন নার্সের জন্য একজন ডাক্তারের জন্য 2-3 জন থাকা দরকার। ঠিক উল্টা, আমাদের এখানে মাত্র 1 জন ডাক্তারের জন্য অর্ধেক, বা 2 জন ডাক্তারের জন্য 3 জন ডাক্তারের জন্য 1 জন নার্স আছে। আর প্যারামেডিকের সংখ্যা আরো কম। 2012 সাল থেকে কিন্তু প্যারামেডিকের আর আপনার পদায়ন হচ্ছে না, তাদেরকে রিক্রুট করা হচ্ছে না। তো সেখানে আমাদের একটা সমস্যা আছে, ঘাটতি আছে। আর যদি আপনি অন্যান্য আপনার চিকিৎসকের কথা বলেন, বিশেষজ্ঞ চিকিৎসক যারা আছেন, যেমন আমি একটা উদাহরণ দেই, আপনার আইসিইউ সম্পর্কে আমরা শুনেছি। তো আইসিইউর জন্য যে বিশেষজ্ঞ, তাদেরকে আমরা বলি ইন্টারভেনশনিস্ট। আর প্রতি 10 থেকে 15টা শয্যার জন্য একজন ইন্টারভেনশনিস্ট থাকতে হয়। এখন আমাদের দেশে কাজ চালানো হচ্ছে অবেতনবিদকে দিয়ে, অ্যানেস্থেসিস্ট দিকে কাজ চালানো হচ্ছে। এবং প্রতি 2টা শয্যার জন্য একজন সেবিকা, প্রশিক্ষিত সেবিকা প্রয়োজন, সেটা আমাদের নাই। এবং এই রোগটা নির্ণয়ের জন্য যে আপনার প্যারামেডিক দরকার, সেটার সংখ্যা অনেক কম। এবং এমনও কিছুতে প্রথম মাঝামাঝি সময়ে যে আমাদের ব্যক্তিগত খাত থেকে আমাদেরকে আপনার প্যারামেডিক ধার করতে হয়েছে কোনো কোনো জেলায়, এরকম হয়েছে। তো এইখানে আমাদের একটা ঘাটতি আছে, সেটা পূরণ করতে হবে। এবং আর হলো আইসিইউর সংখ্যা আমাদের দেশে মারাত্মক কম। বলা হচ্ছে প্রতি আপনার ইয়ের জন্য আপনার সম্ভবত 1300 জনের জন্য একটি আইসিইউ শয্যা প্রয়োজন। তো সেটা কিন্তু আমাদের সারা বাংলাদেশে, আমার এটা আপনার ডিনোমিনেটর মনে নাই, বাট আমি এটা হিসাব করেছিলাম, আমাদের দেশে প্রায় 12,000 আইসিইউ দরকার, কমপক্ষে 12 থেকে 19,000। সেখানে আমাদের আছে মাত্র 2,500-এর মতো। তো সেই আইসিইউ শুধু কোভিড-19-এর জন্য না, আইসিইউ যে কোনো অসংক্রামক রোগ, আপনার উচ্চ রক্তচাপ, হৃদপিণ্ডের রোগ, ক্যান্সার, অন্যান্য যে কোনো রোগ যেখানে আপনার আমরা বলি টার্মিনাল স্টেজে চলে যায়, একদম শেষ পর্যায়ে চলে যায়, যখন মানুষ আর বাঁচার সময় থাকে না, তখন আমরা আইসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি যে যদি বাঁচানো যায়। তো আমাদের মাত্র 2,500 এই ধরনের শয্যা আছে। জি ডক্টর জাকির, আপনি বলছেন হেলথ সার্ভিসেসের যে ঘাটতিগুলি আছে, কিন্তু প্রিভেনশনের জায়গা থেকে আমরা মানে কি শিখলাম আসলে, এবং এই লার্নিংটা আমাদেরকে ভবিষ্যতে কিভাবে কাজে দেবে, এই জায়গাটা যদি একটু খোলাসা করতেন। প্রিভেনশনের জন্য যেটা একটা হলো যে আমরা যদি রোগকে প্রতিরোধ করতে চাই, একটা হলো রোগ নিয়ন্ত্রণ। আপনি রোগ প্রতিরোধের কথা বলছেন,
রোগটা যদি প্রতিরোধ করতে চাই তাহলে রোগটা কেন হচ্ছে সেটা আমাদের জানতে হবে, তাই না? রোগ তত্ত্বটা আমাদের জানতে হবে এবং যারা জানবেন তারা অন্যদেরকে জানাবেন। তো জানানোর যে প্রক্রিয়া সেটাকে আমরা যোগাযোগ পদ্ধতি বলি, তাই না, কমিউনিকেশন স্কিল। তো সেইটা কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিল কিন্তু আমাদের একটু কম আছে। আমরা জনগণকে যেভাবে জানাই জনগণ কিন্তু সেটা গ্রহণ করে না, জনগণের কাছে আমরা যেতে পারি না। আবার যেমন ধরুন মুখোশের কথা বলছি, আমরা দূরত্ব বজায়ের কথা বলছি, কিন্তু মানুষ সেটাকে খুব একটা মূল্য দেয় বলে মনে হয় না। অনেককে আমরা দেখেছি, এখন একটু কমে গেছে, যখন খুব চূড়াই ছিল তখন আমরা দেখেছি যে মানুষ কিন্তু ঠিকমতো মুখোশ পড়ছে না। এটা আমি মানুষকে যতক্ষণ দোষ দেবো, আমাদেরও ঘাটতি আছে। আমরা মানুষকে বিশ্বাস করাতে পারি নাই যে মুখোশটা মানুষের জন্য প্রয়োজন। আমি দুই জিনিস কথা বলেছি, বলে যে আমি নিঃশ্বাস নিতে পারি না, আমার মুখ গরম লাগে। আমি যদি তখন বলেছি যদি মনে করেন যদি মুখোশটা না আপনি মারা যাবেন তখন পড়বেন না, হ্যাঁ পড়বো। কিন্তু এই যে এই স্কিলটা আমাদের প্রয়োজন। আর হলো এই কমিউনিকেশন করার জন্য যে আমাদের কাউন্সিলর, বাংলাদেশে কিন্তু কাউন্সিলর বলে কোনো ক্যাডার নাই। পৃথিবীর সব দেশে কাউন্সিলর পদ আছে, আমাদের দেশে কাউন্সিলর কোনো পদ নাই। সেই ধরনের পদ সৃষ্টি করে তাদের প্রশিক্ষিত করে জনগণের কাছে যেতে হবে। এই যারা কাউন্সিলিং করবে মানুষের সাথে, এদের কাজটা কি এটা যদি একটু বলতেন। অনেকেই যেহেতু বাংলাদেশে নাই, আমরা এর সার্ভিসটাও আসলে জানি না। কাউন্সিলিং এর কাজ হলো যে যারা রোগী তাদেরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। যেমন ধরুন ক্যান্সার হয়েছে, ক্যান্সার হলে পরে তখন ক্যান্সারের রোগীকে, তার আত্মীয় স্বজনকে আমি কিভাবে তথ্য দেব, তাদেরকে আমি তাদের সাথে যোগাযোগ কিভাবে তৈরি করব, এবং আমি তাদের সাথে কথা কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, তথ্যগুলো কিভাবে তাদের কাছে পাঠাবো, এই যে স্কিলটা, এবং যাতে করে তারা সিদ্ধান্ত নিতে পারে। ক্যান্সার রোগী যদি ক্যান্সারের চিকিৎসার জন্য কি সিদ্ধান্ত নেবে, যারা আত্মীয় স্বজন তারা কিভাবে জিনিসটাকে নেবে, তারা কিভাবে তৈরি হবে শেষ পর্যায়ের জন্য। এই সাইকোলজিক্যাল যে সাপোর্ট দেয়া, বেসিক্যালি সাইকোলজিক্যাল সাপোর্ট দেবে, আমি যেটা বুঝছি। জি জি জি, তাই সাইকোলজিক্যাল সাপোর্ট বা সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এবং যে কোনো গুরুত্বপূর্ণ অপারেশনের আগে, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে হয়তো রোগীর খরচ কিংবা কি ধরনের খরচ পড়তে পারে এটা নিয়েও অনেকটা ধোঁয়াশা তৈরি হয়। এই বিষয়গুলো নিশ্চয়ই পরিষ্কার করবেন একজন কাউন্সিলর। খরচ হবে কি হবে, চিকিৎসা আপনার চিকিৎসাটা কিভাবে হবে, সার্জারিটা কিভাবে হবে, সার্জারির ক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, সেগুলো কিভাবে আপনাকে মুখোমুখি হবেন, আপনি কিভাবে এটাকে কি বলা যায় গ্রহণ করবেন, এইভাবে তাদেরকে তৈরি করা পরিষ্কার হয়েছে। কিন্তু করোনা একটি টেস্টিং একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যে করোনায় টেস্টটা করাতে হবে এবং যত বেশি টেস্ট করানো যাবে ততই মঙ্গল। কিন্তু টেস্টে বাংলাদেশে কিন্তু আমরা দেখেছি যে মানুষজন অনীহা প্রকাশ করেছে। একটি সময় অবশ্য বেড়েছিল বিভিন্ন জায়গায় টেস্টের সংখ্যা, এবং সেটি উল্লেখযোগ্য সংখ্যায় পৌঁছেছিল। কিন্তু সার্বিকভাবে যদি বলেন তাহলে টেস্টে মানুষের অনীহা দেখা গেছে। এটি আসলে কি কারণে হয়েছে, এবং পরের প্যান্ডেমিক কিংবা পরে যদি এরকম টেস্টের প্রয়োজন হয় তখন আমরা কিভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি? টেস্টের বিষয়টা প্রথম থেকে খেয়াল করে দেখবেন যে আইডিসিআর প্রথম 1 মাস কিন্তু নিজেরাই চেষ্টা করেছিল পরীক্ষা করার জন্য। এটাকে তখন আমি তাদের বলেছিলাম এটাকে বিস্তৃত করে দেওয়ার জন্য, প্রত্যেকটা জেলায় জেলায়, যাতে করে এই সক্ষমতা তৈরি হয়। এখনো কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেমন আরটিপিসিআর যন্ত্র দেওয়া সম্ভব হয়নি। তো ওইটা একটা জিনিস ছিল যে এখন তারপরে আপনার অ্যান্টিজেন টেস্ট আসলো, সেটা এখন উপজেলা পর্যায়েও গেছে, এবং সেটা কিছু কিছু এখন ঘরে বসেও করা যায়, যদিও বাংলাদেশে এটা এখনো চালু হয়নি। কিন্তু ওইটা হলো একটা দিক গেল। আমি মনে করি যে জনগণের যে আগ্রহ জন্মায়নি সেটা একটা বড় কারণ হতে পারে, যে জনগণের কাছে আমরা যাইনি, মানে বিস্তৃত করতে পারিনি আমরা। দ্বিতীয় কথা হলো যে ওই যে জনগণকে উদ্বুদ্ধ করা, যে এই ধরনের লক্ষণাদি প্রকাশ করলে আপনি পরীক্ষা করাবেন। এখন যদি পরীক্ষা করাবেন এই কথা বলে যে ছেড়ে দেই, পরীক্ষার সুযোগটা যদি তার কাছাকাছি না নিয়ে যায়, সে আপনার একটা ধরুন রাজশাহী মেডিকেল কলেজে পরীক্ষার সুযোগ আছে, আরটিপিসিআর জেলাগুলোতে নাই, তো তারা এত দূর থেকে তো রাজশাহী মেডিকেল কলেজে রাজশাহীতে আসবে না, সবাই আসবে না, কেউ সবাই আসবে না। অবশ্য রাজশাহীর পরে অনেক জেলাতে গেছে, কিন্তু সব জেলাতে যায়নি। আমি এটা রাজশাহী উদাহরণ হিসেবে ব্যবহার করছি, অন্যান্য জায়গায়ও কিন্তু এরকম হয়েছে। তো সেটা একটা বড় কারণ যে পরীক্ষা হয়নি। আর এখানে আরেকটা কথা বলিনি, সেটা হলো মানে একটু তাত্ত্বিক কথা, সেটা হলো আরটিপিসিআর ব্যবহার করার একটা নিয়ম আছে, সেটা সব ক্ষেত্রে আসলে ফলো করা হয়নি। সেটা হলো আরটিপিসিআর যে সাইকেলের পর সাইকেল, মানে আপনার যন্ত্রের মধ্যে নমুনা দিয়ে তারপরে কতগুলো সাইকেল একবার গরম করে একবার ঠান্ডা করে গরম ঠান্ডা করে
বলা হচ্ছে যে 20 থেকে 24 বার এভাবে সাইকেল করার পরে আর পরীক্ষা করা উচিত না, কারণ আরটিপিসিআর সূক্ষ্ম, একটা ভাইরাস থাকলেও কিন্তু সে পজিটিভ দেখাতে পারে যদি আপনি এবার চালাতে থাকেন বারবার বারবার, কিন্তু সে একটা ভাইরাস কিন্তু রোগ নিয়ে আপনার সংক্রমণ করবে না, যার মধ্যে ঢুকেছে তার মধ্যে কোনো কিছু করবে না, অন্যদের মধ্যে সংক্রমণ করবে না। কিন্তু আপনি যদি বারবার সাইকেল করতে থাকেন তাহলে পরীক্ষাকে পজিটিভ দেখাবে, তো সেটা একটা ভুল ছিল ওই সময়। আর একটা কথা হলো যে বারবার আপনার অসংখ্য মানুষকে পরীক্ষা করা, আমি একটা থিওরিটিক্যাল একটা সিনারিও ড্র করি। সেটা হলো যে আমি যদি আজকে 5 লক্ষ, এই মুহূর্তে গতকালকে কতজন ঋণাত্মক হয়েছিল, 100 জন পরীক্ষা করে 1.39 জন ঋণাত্মক বা পজিটিভ হয়েছিল, বাকি প্রায় আপনার 98.5% কিন্তু নেগেটিভ, কিন্তু তাদের পেছনে আমরা টাকা খরচ করেছি, তাই না? এবং এভাবে যদি 23,000 24,000 আমরা পরীক্ষা করি তাহলে চিন্তা করেন কত টাকা আমরা খরচ করেছি নেগেটিভ রেজাল্ট পাওয়ার জন্য। সেটা করা ঠিক কিনা সেটা একটা চিন্তা করতে হবে। আমি যদি 5 লক্ষ মানুষকে পজিটিভ পাই, তো কয়জনকে আইসোলেট করব, কয়জনকে কোয়ারেন্টাইন করব, এতটা সম্ভব কিনা? যে আমি যদি 15-20 হাজার প্রত্যেকদিন যদি মানুষ পাই, তাদের কোয়ারেন্টাইন করতে হবে, আইসোলেট করতে হবে, তাহলে সম্ভব কিনা? আমি পুলিশ দিয়েও সেটা করতে পারবো না। সেক্ষেত্রে আপনি কি এলাকা ধরে লকডাউন কিংবা এলাকা ধরে ওই পদ্ধতিতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন কিনা? না, আমি সেটা দিচ্ছি না, কারণ পৃথিবীর কোথাও কিন্তু এত ব্যাপক হারে পরীক্ষা করা হয়নি। শুধু যাদের মধ্যে লক্ষণাদি প্রকাশ পেয়েছে তাদের মধ্যে পরীক্ষা করা হয়েছে, এবং তাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছিল যে একজন যদি সংক্রমিত পাওয়া যায় তার বিপরীতে 10 থেকে 30 জনকে পরীক্ষা করতে হবে। সেটা কিন্তু থিওরিটিক্যালি বলা যায়, কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। আপনি 1000 মানুষ যদি পজিটিভ পান, তো আপনার 10 থেকে 30 হাজার মানুষকে পরীক্ষা করতে হবে। এটা, এবং পরীক্ষা যদি পজিটিভ পান তাদের ওই যে বললাম, তাহলে আপনার পরামর্শটা কি এই ক্ষেত্রে? এটা হলো যে আসলে আপনার এই পরীক্ষাগুলো অ্যান্টিজেন বা আরটিপিসিআর পরীক্ষাগুলো করা হয় একটা ট্রেন্ড বোঝার জন্য, মানে চালচিত্র বোঝার জন্য, এটা রোগটা বাড়ছে না কমছে, এর বেশি কিন্তু আপনি পাবেন না। এর বেশি পৃথিবীর কোথাও কিন্তু এইভাবে করা হয়নি। শুধু লক্ষণাদি যারা প্রকাশ পেয়েছে তাদের মধ্যে পরীক্ষা করা হয়েছে, এবং পরীক্ষা বাড়িয়ে পৃথিবীর কোথাও কিন্তু রোগটা নিয়ন্ত্রণ করা যায় নাই। আচ্ছা, এটা একদম প্রমাণিত যে পৃথিবীর কোথাও, যে আপনি ভারতের কথা চিন্তা করেন, ভারতে দৈনিক 1 লক্ষ যখন পরীক্ষা করা হচ্ছিল তখন সবচেয়ে বেশি ওখানে কেস ছিল, সংক্রমণ ছিল, তাই না? তো এইটা বাড়িয়ে টেস্ট তো আর চিকিৎসা পদ্ধতি না, মানে চিকিৎসার কোনো উপশম দিবে না, না উপশম দিবে না। আর একটা লকডাউনের কথা আমি একটা উদাহরণ দেই। আপনার অস্ট্রেলিয়াতে লকডাউন, মেলবোর্নে লকডাউন 3 মাসের উপরে লকডাউন ছিল এক নাগাড়ে, কিন্তু অস্ট্রেলিয়াতে 100টি মানুষ পরিপূর্ণ টিকা পেয়েছে, কিন্তু সেখানে অস্ট্রেলিয়া এখনো কিন্তু সংক্রমণ বাড়ছে। তো এবং আরেকটু দেখেন সুইডেনে, দেখেন সুইডেন কোনোদিন লকডাউন দেয়নি, তারা ওই যে মুখোশ পরা, দূরত্ব রাখা, এগুলো করেছে, এবং সুইডেনে এখন পৃথিবীতে, বিশ্ব ইউরোপের সবচেয়ে কম সংক্রমণের মৃত্যু কিন্তু সুইডেনে। কোনো মহামারী শেষ হয় নাই মৃত্যু না ঘটিয়ে কিংবা ভ্যাকসিনেশনের প্রয়োগ না করে। তো আমরা যথেষ্ট পরিমাণ ভ্যাকসিনেটেড সারা বিশ্বে বিভিন্ন জায়গায় হয়েছে, যদিও একটি ইমব্যালেন্স আছে। ইউরোপের দেশগুলো কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ ভ্যাকসিন ডিস্ট্রিবিউটেড হয়েছে, সাউথ ইস্ট এশিয়া এবং আফ্রিকায় কিন্তু তার তুলনায় কিছুই হয়নি। সামনের দিনে বাংলাদেশের ভ্যাকসিনেশন টার্গেটটা কীরকম হওয়া উচিত, এবং এটি আমরা সফলতা পাওয়া গেছে, এই সফলতা আমরা কিভাবে ধরে রাখতে পারি? আপনার কোনো পরামর্শ যদি স্পেসিফিক থাকে। টিকার বিষয়ে আগে একটা পরিষ্কার করে নেই একটা তথ্য, সেটা হলো টিকা দিলে যে সংক্রমণ হবে না এটা কিন্তু প্রমাণিত হয়নি, তবে মৃত্যু এবং হাসপাতালের সংখ্যা অনেক 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 কমে গেছে। সুতরাং টিকা আমরা নেব বিশেষত মৃত্যু এবং হাসপাতাল যাওয়া প্রতিরোধ করার জন্য, সংক্রমণ প্রতিরোধ করার জন্য না। সংক্রমণ হবে, ওই সেটা নিয়ে আমাদের কোনো আসলে মাথা ব্যথা নেই। সংক্রমণ, আমি যেটা বলছিলাম, সর্দি কাশি জ্বর আমাদের সবারই হয়, প্রায় প্রতি বছরে 2-1 বার হয়, ওটা নিয়ে আমরা চিন্তা করি না। তো সুতরাং এইটাও যদি এন্ডেমিক হয়ে যায় এটা নিয়ে আমরা চিন্তা করবো না, যদি না খুব বড় হারে মৃত্যু হয়। এবং মৃত্যু সবসময় কিছু না কিছু হচ্ছে। আপনারা যেমন ধরুন 2019 সালে বাংলাদেশে 9.5 লক্ষ মানুষ মারা গেছে ওই 1 বছরে। এইবারও এবং অন্যান্য শিশুদেরও অনেক রোগে মারা গেছে, বড়রও অনেক রোগে মারা গেছে, কিন্তু কোভিড যদি আবার 5-7 জন মারা যায় এটা নিয়ে আমি কিন্তু খুব বেশি চিন্তিত না, কারণ এরা অন্য কোনো রোগে হয়তো মারা যায়, এটা বড় সংখ্যার মৃত্যু না। তো টিকা এই জন্য আমাদের নিতে হবে যাতে করে মৃত্যু না ঘটে আর সংক্রমণ হবে। আর একটা কথা হলো টিকার যে
পরিমাণ, যেমন ধরুন আমরা 28 তারিখে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিনে 75 লক্ষ মানুষ টিকা পেয়েছিল, তারা এই 28 তারিখে টিকা পাবে। তো সেটা নিয়ে আমাদের বাংলাদেশের টিকার পরিপূর্ণ টিকার হার হবে 16 ভাগ, একটু বেশি। আমার মানে যদিও মানে বিভিন্ন সময় বিভিন্ন হিসাব দেওয়া হচ্ছে যে মার্চ এপ্রিলের মধ্যে মানুষ কেউ বলছেন 50-60 ভাগ, কেউ বলছেন 80 ভাগ মানুষ টিকা পেয়ে যাবে। আমার একটু ভয় হচ্ছে এটা সম্ভব নাও হতে পারে, হয়তো পুরো আগামী বছরটাই লেগে যেতে পারে, অন্তত সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত লেগে যেতে পারে। কারণ আমাদেরকে আপনার চীন যে টিকা দিচ্ছে সিনোফার্মটা খুব নিরাপদ টিকা, অন্যান্য সব টিকা যেতে সিনোফার্ম এই জন্য নিরাপদ যে এটা কিন্তু ভাইরাসটাকে নির্জীব করে তারপরে টিকাটা তৈরি করা হচ্ছে, সবচেয়ে নিরাপদ কিন্তু এটা। নিউ ইয়র্ক টাইমসে কিছুদিন আগে একটা প্রতিবেদন হয়েছিল, সেখানে তারা এই কথা স্বীকার করেছে। তো আমাদের এখানে ডক্টর জাকির এই প্রসঙ্গে একটু আলোচনা না করলেই নয়। অনেকেই দেখছি যে টিকা নেওয়ার ক্ষেত্রে প্রেফারেন্স চাইছেন, এবং বিশেষত শহরাঞ্চলের, জেলা শহরের এবং ঢাকার মানুষ চায়নার টিকাটার দিকে একটু অনাগ্রহ প্রকাশ করছেন। সবাই ফাইজার চায় প্রধানত, ফাইজার না হলে হয়তো অ্যাস্ট্রাজেনেকা কিংবা ইতে। কিন্তু আপনি বলছেন যে চায়নার টিকাটা নিরাপদ বলছেন সবচেয়ে। এটি যদি একটু পরিষ্কার করতেন তাহলে অনেক দর্শক বুঝতো। আমি আপনার প্রশ্নটা আমাকে কিন্তু একটু খোঁজা দিয়েছে, একটা জিনিস আমি বলেই ফেলি সাহস করে। সেটা হলো যে ইউরোপের যে আপনার মেডিসিন যে অথরিটি, ইউরোপিয়ান মেডিসিন অথরিটি, তারা তাদের হিসাবে 4 মে পর্যন্ত, আমি এখন অক্টোবর, 4 মে পর্যন্ত মোট যে যারা মারা গেছে ফাইজার মডার্না নিয়ে প্রায় 8,223 জন, এবং যতজন মারা গেছে তার 78% মারা গেছে এই দুটো ভ্যাকসিন দিয়ে। কাদের মধ্যে হয়েছে এটা বেশি? এটা হয়েছে আপনার এই 16 থেকে নিয়ে 35 বছর বয়সের যারা, তাদের, যার জন্য এখন এই বয়সে ওই যেটা আমরা বলি হৃদপিণ্ডের বিভিন্ন প্রদাহ, যে জন্য এখন 35 নিচে এই টিকাটা, এই দুটো টিকা দেওয়া হচ্ছে। আর ওইদিকে অ্যাস্ট্রাজেনেকা, সেটা আপনার যে কোভিশিল্ড, সেটা দেখা গেছে 65 নিচে, ওই যে আমরা আগে জানি যে রক্তের নালীতে কিছু আপনার প্রদাহ তৈরি করে, সেখানেও কিছু কিছু দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এই ধরনের কোনো ঘটনা সাইনোফার্মের টিকা দিয়ে হয়নি, এবং কথা না, থিওরিটিক্যালি এটা অনেক আগে আমি বলেছিলাম যে থিওরিটিক্যালি পসিবল না, এবং এটা প্র্যাকটিক্যালি তাই দেখা গেছে যে সিনোফার্ম যেহেতু নির্জীব করা ভাইরাস, এবং সাইনোফার্মের আরেকটা সুবিধা হলো কি জানেন, পুরো ভাইরাসকে নির্জীব করা। তো সুতরাং ভাইরাসের বিভিন্ন যে অ্যান্টিজেন গুলো আছে, সবগুলো অ্যান্টিজেনের বিরুদ্ধে কিন্তু বডিতে অ্যান্টিবডি তৈরি হয়, যেটা কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে হয় না। অন্যগুলোতে শুধু mRNA, ভাইরাসের একটা ওই যে স্পাইক প্রোটিন আছে যেটা দিয়ে শরীরে ঢোকে ভাইরাসটা, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু ভাইরাসের অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলোর বিরুদ্ধে তৈরি হয় না প্রতিরোধ, যেটা সিনোফার্মের বেলায় হয়। আমরা আশা করছি যে আপনার এই কথার মধ্যে দিয়ে সিনোফার্মের প্রতি মানুষের যে অনাগ্রহ আছে সেটি অনেকটাই কেটে যাবে, এবং চীনের লক্ষ লক্ষ মানুষ এবং কোটি কোটি মানুষ এই টিকাই তো নিচ্ছে। তো বাংলাদেশের আসলে একটু অনাগ্রহ, সবাই একটু বলতে চায় যে ফাইজারটা নিলে মনে করে যে বেশি সেফ, এমনটা একটা ধারণা তৈরি হয়েছে আর কি। আরো একটা তথ্য আপনাকে দিই, সেটা হলো কিছুদিন আগে আপনার ব্রিটিশ আপনার মেডিকেল জার্নাল BMJ, মিস্টার দোষী হলেন উনি উপসম্পাদক, উনি বলছেন যে ফাইজার এবং মডার্নার যে টিকার যে পরীক্ষাগুলো করেছে সেখানে কিছু কিছু পদ্ধতিগত ব্যাপার ছিল যেটা তারা প্রকাশ করেনি, এবং তাদের বলা হচ্ছে রাশিয়ানরা তাদের যে টিকার তথ্য প্রকাশ করেনি, কিন্তু মডার্না ফাইজারে কিন্তু সবসময় পরিপূর্ণ তথ্যগুলো প্রকাশ করেনি, সেটাও আমাদের জানার ব্যাপার আছে। এবং তারা সবসময় বলছে 95% কার্যকরী, 90% কার্যকরী। সেটা এখন দেখুন ফাইজারের, ইসরায়েল বলছে ফাইজারের কার্যকারিতা মাত্র ডেল্টার বিরুদ্ধে 36%, এবং খোদ CDC বলছে 66%। তো এই একই সময় একইভাবে তারা বিভিন্ন কার্যক্রম তারা দাবি করছে, এবং এখানে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা বিরাট একটা ইস্যু আছে, যেটা আমাদের বুঝতে হবে। আমাদের এখানে আসলে যেমন আমি বলেছিলাম যে টিকা যাদের দেওয়া হচ্ছে ওদেরকে আমরা বলি ফার্মাকোভিজিলেন্স, যারা টিকা নিচ্ছে তাদেরকে কয়েক মাস ধরে পরীক্ষা নিরীক্ষা করা দরকার যে
নজরে রাখা, যে তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে কিনা, সেটা আমাদের দেশে খুব একটা করা হচ্ছে বলে আমার জানা নাই। যে আমরা যে আলোচনায় ছিলাম যে ডিস্ট্রিবিউশন, আপনি বলছিলেন যে টিকার সামনের দিনে আগামী বছর লেগে যেতে পারে হয়তো 50 থেকে 60 জন মানুষকে। যেমন ধরুন আপনার সিনোফার্ম টিকা আমরা মাসে পাবো 50 লক্ষ, এবং ফাইজার মডার্নার মোট আমরা পাবো 89 লক্ষ মোট। আর কোভ্যাক্সের মাধ্যমে, WHO, ইউনিসেফের, সিপি এবং ওদের মাধ্যমে, গাভির মাধ্যমে। আর ভারত থেকে কত পাবো, অনেকেই বলছেন ভারত থেকে আমরা অক্টোবর থেকে পেতে থাকবো, কিন্তু সম্ভব না, কারণ ভারতের নিজের যে টিকা যে তৈরি করে যে পরিমাণ, সেই পরিমাণ কিন্তু ভারতের জন্যই যথেষ্ট না। এটা তাদের হয়তো আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত লাগবে তাদের নিজেদেরই, সেখান থেকে আমরা খুব বেশি পরিমাণে পাবো না। এখন এই একমাত্র হলো যে আমরা টিকা পাবো 50 লাখ মাসে সিনোফার্ম থেকে, এবং হয়তো রাশিয়া থেকে কিছুতে পেতে পারি। আমাদের এখানে হয়তো আমাদের এখানে প্রস্তুত করা তো না, আসলে বটলিং করা হবে, মানে বোতলজাত করা হবে আমাদের, কিন্তু প্রস্তুত করতে গেলে আর অনেক সময় লাগবে। তো সেগুলো হিসাব করলে আমার মনে হয় না যে আসলে সেপ্টেম্বর আগে আমরা পূর্ণভাবে বাংলাদেশে 70-80% মানুষকে টিকা দিতে পারবো। আর একটা সমস্যা হলো, বলা হচ্ছে যে টিকার যে কার্যকারিতা, বিশেষ করে ফাইজারের এবং মডার্নার, এগুলো কার্যকারিতা তারাই বলছে 6 থেকে 9 মাস। তারা অবশ্য আর বিক্রি করার জন্য এই কথাগুলো বলছে বলে মনে করে কেউ। আমরা ধরে নিচ্ছি 9 মাস থেকে 1 বছর। তো যারা 1 বছর 9 মাস আগে টিকা পেয়েছেন, তারা কিন্তু এর মধ্যে আবার 9 মাস 1 বছর পরে কিন্তু আবার প্রতিরোধহীন হয়ে পড়বেন, তাহলে তাদেরকে আবার নতুন করে দিতে হবে। তো এগুলো আমাদের চিন্তা করতে হবে, আমাদের পরিকল্পনা করতে হবে যে এই সামগ্রিকভাবে কতটা টিকা কখন আমাদের দরকার হবে, সেটা আমাদের এখন আমাদের প্রয়োজন আছে সেটা করার, এবং সেটি তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে হবে এবং সবাইকে টিকা নেওয়ার প্রতি আগ্রহী করতে হবে। নিশ্চয়ই করতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জাকির হোসেন, আমাদের সাথে সংযুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার কথা হবে। আপনার সুস্থতা কামনা করছি। আপনাদের ধন্যবাদ, ভালো থাকেন সবাই। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠান আজ এখানেই শেষ করছি। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথির সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।